আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইয়ের অন্তর্গত পঞ্চম অধ্যায় অর্থাৎ শব্দযোগে বাক্য গঠন এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই অধ্যায়ের বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখে দেওয়া প্রয়োজন সেগুলো লিখিয়ে দেবো। তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। এর আগেও আমার চ্যানেলে বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন অধ্যায় প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবে। তো আজকের ভিডিওর মূল টপিক হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইয়ের অন্তর্গত পঞ্চম অধ্যায় অর্থাৎ শব্দযোগে বাক্য গঠন। দেখো এই অধ্যায়ের মধ্যে কোন বিষয়বস্তু রয়েছে বা কি রয়েছে সেটা যেন আমরা অধ্যায়ের নামকরণ থেকেই খানিকটা ইঙ্গিত পেয়ে যাচ্ছি। এখানে বলা হচ্ছে শব্দযোগে বাক্য গঠন। আমাদের একটা বাক্য তৈরি করতে গেলে বিভিন্ন শব্দের প্রয়োজন হয়, সেই সমস্ত শব্দগুলো জুড়ে 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 একটা বাক্য তৈরি হয়। অবশ্যই সেগুলো অর্থপূর্ণ শব্দ আমাদের প্রয়োজন হয় এবং বাক্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে পদ বলা হয়। এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। তো শব্দযোগে বাক্য গঠন এই অধ্যায়ে আমরা শিখব বিভিন্ন শব্দ সহযোগে কিভাবে বাক্য তৈরি করা হয় এবং গঠনগত দিক থেকে এই বাক্যগুলো কত প্রকার হয় এবং সেগুলি কি কি সে সমস্ত বিষয়ও আমরা জানব। যেহেতু বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আমরা আলোচ্য অধ্যায়ে জানবো, বাক্য সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানবো, সেক্ষেত্রে বাক্য কাকে বলে সেটা আমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন। এখানে একটা বাক্যের সংজ্ঞা রয়েছে, আমি আরো সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই প্রশ্নটি লিখে নিতে পারো যে বাক্য কাকে বলে উদাহরণ দাও। এই অধ্যায়টা বুঝতে গেলে আমাদের আগে বাক্য কাকে বলে এটা সঠিকভাবে জেনে নিতে হবে। এটার উত্তর লেখো, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত বিভিন্ন পদ যখন সুসজ্জিতভাবে মনের ভাব, ধারণা বা বক্তব্যকে প্রকাশ করে তাকে বলে বাক্য। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত বিভিন্ন পদ, পদ অর্থাৎ শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেগুলোকে পদ বলা হয়। অর্থাৎ পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে এইরকম পদ সুসজ্জিতভাবে পরপর বসে যখন মনের ভাব, মনের ধারণা বা কোনো বক্তব্যকে প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। তাহলে আমরা বাক্য কাকে বলে এটা শিখলাম, যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত বিভিন্ন পদ বা শব্দ যখন সুসজ্জিতভাবে বসে মনের একটা নির্দিষ্ট ভাব, ধারণা বা বক্তব্যকে প্রকাশ করে তাকে বলে বাক্য। উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন রাম রোজ সকালে স্কুলে যায়। রাম রোজ সকালে স্কুলে যায়। এখানে পরস্পর অর্থ সম্পর্ক রয়েছে এই পদগুলোর বা শব্দগুলোর এবং আমাদের একটা নির্দিষ্ট মনের ভাব এখানে প্রকাশিত হচ্ছে, তাই এটি একটি বাক্য। আমরা যদি লিখতাম যে রাম রোজ সকালে যায়, স্কুলেটা কেটে দিতাম, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ অর্থযুক্ত একটা বাক্য হতো না। বা আমরা যদি এখানে যায়টা কেটে দিতাম, রাম রোজ সকালে স্কুলে যায়টা কেটে দিতাম, তাহলেও কিন্তু একটা সম্পূর্ণ অর্থযুক্ত একটা বাক্য বা মনের ভাব প্রকাশিত হতো না। সুতরাং বোঝাই যাচ্ছে প্রত্যেকটা পদের পরস্পরের সাথে সম্পর্ক রয়েছে। এইরকম আরও একটা উদাহরণ হলো, বিধানবাবু তেল মেখে স্নান করেন। বিধানবাবু তেল মেখে স্নান করেন, এখান থেকে যদি আমরা করেনটা কেটে দিই, বিধানবাবু তেল মেখে স্নান, করেনটা কেটে দিলে তাহলে কিন্তু একটা অর্থযুক্ত বাক্য হবে না। তারপরে বিধানবাবু তেল মেখে আমরা স্নানটা কেটে দিলাম করেন, তো এটাও কিন্তু একটা নির্দিষ্ট অর্থ বোঝাবে না। দেখো তারপরে যদি আমরা এইভাবে দেখি যে বিধানবাবু তেল তারপরে স্নান করেন, মেখেটা কেটে দিই, বিধানবাবু তেল স্নান করেন, তাহলেও কিন্তু একটা সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য বা মনের ভাব প্রকাশ পাবে না। তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা পদের পরস্পরের সাথে সম্পর্ক রয়েছে। এইরকম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত পদগুলি সুবিন্যস্তভাবে বসে বা পরপর সুসজ্জিতভাবে বসে যখন একটা নির্দিষ্ট মনের ভাবকে প্রকাশ করছে বা ধারণাকে প্রকাশ করছে বা কোনো বক্তব্যকে প্রকাশ করছে তখন তাকে বলা হয় বাক্য। তাহলে বাক্য কাকে বলে সুস্পষ্টভাবে বোঝা গেল। এবারে চলে আসি আমাদের মূল পাঠ্যাংশে।
দেখো, বাক্যের সংজ্ঞাটা আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবেও লিখতে পারো, বা বইতে যেভাবে রয়েছে এভাবেও লিখতে পারো। বইতে কিভাবে রয়েছে একবার পড়ে নেওয়া যাক। পরস্পর অর্থের সম্পর্কযুক্ত পদগুলি জুড়ে নির্দিষ্ট ক্রম অনুযায়ী বিন্যস্ত হয়ে যখন কোনো বক্তব্য, ধারণা বা ভাবনাকে প্রকাশ করে সেই এককগুলিকে বলবো বাক্য। প্রায় একই রকম সংজ্ঞা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমাদের যেটি সহজ মনে হবে তোমরা সেটাই লিখবে। দেখো, তারপরে আমাদের পাঠ্য বইতে কি বলছে, এখানে বলা হচ্ছে কিন্তু কথা বলার সময় একটা পদ দিয়েও বাক্যের কাজ করা যায়। অর্থাৎ আমি যে উদাহরণগুলো দিলাম সেখানে দেখলাম যে একাধিক পদ যুক্ত হচ্ছে। যেমন রাম রোজ সকালে স্কুলে যায়, এখানে আমরা মোট 5টি পদ পাচ্ছি। রাম রোজ সকালে স্কুলে যায়। তো বাক্যের ক্ষেত্রে যে সব সময়ই একাধিক পদ দিয়েই একটা বাক্য তৈরি হয় তা কিন্তু নয়। এখানে বলা হচ্ছে একটা পদ দিয়েও বাক্যের কাজ করা যায়, বা একটা মাত্র শব্দ বা একটা মাত্র পদ দিয়েও একটা বাক্য হতে পারে। সেটা কেমন, তার একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এখানে লিখেছে জামাল বলছে তুই যাবি না, পলাশ বলছে না। এখানে এই না একটা শব্দের দ্বারাই কিন্তু একটা বাক্যের কাজ হচ্ছে। জামাল বলছে যে কেন, পলাশ বলছে ধুর গিয়ে কি করব। জামাল বলছে তবে, পলাশ বলছে তবে তুই একাই যা। এখানে দেখো না, কেন, ধুর, তবে এই শব্দগুলো এক একটা বাক্যের কাজ করছে বা একটা সুস্পষ্ট মনের ভাব প্রকাশ করছে। এখানে লিখেই দেওয়া রয়েছে, দেখো এই কথোপকথনে না, কেন, ধুর, তবে 4টে শব্দ এক একটা বাক্যের মতো কাজ করছে। তাহলে একটা শব্দ দিয়েও বাক্য তৈরি হতে পারে। তাহলে আমরা নতুন কি শিখলাম, একটা শব্দ দিয়েও বাক্য তৈরি হতে পারে। আমরা বাক্যের সংজ্ঞার সময় দেখলাম যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত বিভিন্ন পদ পরপর সুসজ্জিতভাবে বসে একটা বাক্য তৈরি হয়। কিন্তু এখানে আমরা একটা নতুন তথ্য পেলাম যে শুধুমাত্র একটা শব্দ দিয়েও বাক্য তৈরি হতে পারে। এগুলিকে কেউ কেউ শব্দ বাক্য নামে চেনে, অন্য মতে এগুলো হলো আকারহীন বাক্য বা ছদ্ম বাক্য। এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে শব্দ বাক্য কাকে বলা হয়। তখন তোমরা লিখবে যে একটা শব্দ দিয়েও বাক্য তৈরি হতে পারে, এই ধরনের শব্দগুলিকে বলা হয় শব্দ বাক্য। অন্য মতে এগুলো হলো আকারহীন বাক্য বা ছদ্ম বাক্য। ইংরেজিতে এর একটা নাম আছে, সেই নামটি কি, সেটি হলো অ্যামরফাস সেন্টেন্স। অ্যামরফাস শব্দের অর্থ হচ্ছে আকারহীন, অর্থাৎ আকারহীন বাক্য। কিন্তু এগুলির মধ্যেও দেখো পুরো বাক্য লুকিয়ে ছিল। অর্থাৎ এখানে যে না, কেন, ধুর, তবে এগুলির মধ্যেও এক একটা পুরো বাক্য লুকিয়ে ছিল। সেটা কিভাবে, সেটা একটু গভীরে চিন্তা করলেই আমরা বুঝতে পারবো। বলার সময় জামাল বা পলাশ কেটে ছোট করে নিয়েছে, অর্থাৎ নিজেদের ইচ্ছে মতো সেই শব্দগুলো কেটে ছোট করে নিয়েছে, কিন্তু তাতে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। এবারে এখানে বলা হচ্ছে যে এবার পুরোটাই নতুন করে দেখো, অর্থাৎ তাদের সেই কথোপকথন এবার পুরোটাই নতুন করে দেখানো হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। জামাল বলছে তুই যাবি না, পলাশ কি বলেছিল যে না, তার মানে হলো না, যাব না। কিন্তু পলাশ এই যাব না এই পদ দুটিকে কেটে শুধুমাত্র না বলেছিল, কিন্তু এগুলো উহ্য থাকলেও একই অর্থ প্রকাশ পাচ্ছিল যে সে না যাবে না। জামাল কেন যাবি না, জামাল কিন্তু বলেছিল শুধুমাত্র কেন বলেছিল, যাবি না এই পদ দুটিকে কিন্তু জামাল আগে উচ্চারণ করেনি, কিন্তু তাতে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। এখানে জামাল নিজের ইচ্ছে অনুযায়ী এই পদ দুটিকে কেটে শুধুমাত্র কেন শব্দটি ব্যবহার করেছে, এবং এই কেন শব্দটি ব্যবহারের মাধ্যমেই একটি বাক্যের অর্থ সে প্রকাশ করেছে। যে কেন যাবি না, কেন মানে কি, যে কেন যাবি না একটা বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে। পলাশ বলেছিল যে ধুর গিয়ে কি করব, তার মানে এই বাক্যটা সে কি বলতে চেয়েছিল, ধুর ইচ্ছে করছে না, গিয়ে কি করব। জামাল বলেছিল যে তবে, আগের কথোপকথনে আমরা একটু তোমরা বইটা উপরের দিকে করে দেখে নাও যে জামাল এখানে বলেছিল তবে একটা পদ দিয়েই সে একটা বাক্যের অর্থ প্রকাশ করেছিল, তার মানে সে বোঝাতে চেয়েছিল তবে আমি কি করি। পলাশ তবে তুই একাই যা,
আসলে কিন্তু ভেতরে ভেতরে নিয়ম মেনেই বাক্য তৈরি হয়েছিল, বলার সময় ছোট করে নিতেও অর্থের ক্ষতি হয়নি। তাহলে আমরা কি শিখলাম? একই বাক্যে পদ বাড়িয়ে বাক্যটাকে বড় করা যায়, আবার বড় বাক্যগুলোকে পদ কমিয়ে ছোট বাক্য করে ফেলা যায়। তাহলে আমরা এখানে নতুন কি শিখলাম? বাক্য সম্পর্কে আমরা নতুন কি জানতে পারলাম? বাক্য সম্পর্কে আমরা নতুন জানতে পারলাম যে একই বাক্যের পদ সংখ্যা বা শব্দ সংখ্যা বাড়িয়ে বাক্যটাকে বড় বানানো যায়, আবার পদ সংখ্যা বা শব্দ সংখ্যা কমিয়ে সেই বাক্যটাকে ছোটও করে ফেলা যায়। এখানে তোমাদের আরও মজার বা সহজভাবে বোঝানোর জন্য লেখা হয়েছে ব্যাপারটা অনেকটা বেলুনের মতো। অর্থাৎ ব্যাপারটা অনেকটা বেলুনের মতন কেন? এই যে বাক্যের পদ সংখ্যা বাড়িয়ে বাক্যটাকে বড় করা এবং বাক্যের পদ সংখ্যা কমিয়ে বাক্যটাকে ছোট করা, এটা অনেকটা বেলুনের মতন। কারণ বেলুনে আমরা যত বেশি হাওয়া ভরবো তত বেশি বেলুনটা আকারে বড় হয়ে যাবে। এই বাক্যের পদ সংখ্যা বাড়ানোটাও ঠিক সেই রকম। আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী যেমন খুশি পদ আমরা বাক্যের সাথে যুক্ত করব, বাক্যের মধ্যে যুক্ত করব, তত বাক্যটা বড় হবে। আবার বেলুনের হাওয়া কমিয়ে বেলুনটাকে যেমন আকারে ছোট বানিয়ে ফেলা যায়, ঠিক তেমনই বাক্যের পদ সংখ্যা কমিয়ে সেই বাক্যটাকে আমরা ছোট ও করে ফেলতে পারবো। এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, পদ সংখ্যা বাড়িয়ে কিভাবে বাক্যটিকে বড় করা যায়, আবার পদ সংখ্যা কমিয়ে কিভাবে বাক্যটিকে ছোট করা যায়। দেখো, ছেলেটা যায়, এখানে রয়েছে মাত্র দুটো পদ। ছেলেটা যায়, এখানে রয়েছে কটা পদ? এখানে রয়েছে দুটো পদ। এই দুটো পদকে আমরা বাড়িয়ে কিভাবে লিখতে পারি? গোয়ালা ছেলেটা রোজ যায়। এখানে দুটো পদ ছিল, হয়ে গেল চারটে পদ। অর্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। গোয়ালা ছেলেটা রোজ যায়, এখানে হয়ে গেল চারটে পদ। এই চারটে পদকে আরও একটু বাড়িয়ে নিলাম, তাহলে হলো বেটে খাটো গোয়ালা ছেলেটা রোজ দুধ দিতে যায়। এখানে হয়ে গেল আটটা পদ। ছিল দুটো পদ, হয়ে গেল আটটা পদ। বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটলো না। এরপরে আমাদের ছিল আটটা পদ, সেটাকে আমরা আরও বাড়িয়ে কটা করলাম? 16টা। কিভাবে? হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। দেখো, হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা, এই সম্পূর্ণ অংশটাই কিন্তু বাক্যের উদ্দেশ্য। অর্থাৎ একজনকে বোঝানোর জন্য এই অনুষঙ্গগুলো ব্যবহার করা হচ্ছে। এরা হচ্ছে কর্তার প্রসারক। এই গোয়ালা ছেলেটা এই কর্তার প্রসারক হচ্ছে এই হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। এটা আমরা ইচ্ছে করে বাক্যটা বড় করার জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। রোজ দুবেলা সাইকেল চড়ে দুধ দিতে যায়, তাহলে হয়ে গেল কটা? 16টা পদ। এভাবেই বাক্যের পদ সংখ্যা বাড়িয়ে বাক্যকে যেমনভাবে বড় বানানো যায়, ঠিক সেভাবেই বাক্যের পদ সংখ্যা কমিয়ে সেই বাক্যটাকে ছোটও বানানো যায়। এই বাক্যের পদ সংখ্যা কমিয়ে বাক্যকে ছোট বানানোর একটা উদাহরণও এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো, শক্তিশালী কুস্তিগির পালোয়ান রোজ 24টা করে ডিম খায়। এখানে মোট 8টা পদ। 1 2 3 4 5 6 7 8। এখানে মোট কটি পদ রয়েছে? 8টি পদ রয়েছে। এবার এই 8টি পদকে আমরা ছোট করে কিভাবে লিখতে পারি? কুস্তিগির পালোয়ান রোজ ডিম খায়। তাহলে কটা পদ হলো? 1 2 3 4 5, হয়ে গেল 5টা পদ। এই 5টা পদকে আরও ছোট করে আমরা লিখলাম পালোয়ান খায়। এখানে হয়ে গেল কটা পদ? এখানে হয়ে গেল মাত্র দুটো পদ। এবারে বলা হচ্ছে, ছোট থেকে বড়ই হোক আর বড় থেকে ছোটই হোক, সব বাক্যগুলিকেই দেখো দু টুকরো করা যাচ্ছে, উদ্দেশ্য আর বিধেয়। এই জায়গাটি একটু সহজভাবে তোমরা বুঝবে এবং মনোযোগ সহকারে বুঝবে। বাক্য যতই বড় হোক না কেন আর বাক্য যতই ছোট হোক না কেন, প্রত্যেকটি বাক্যের দুটি করে অংশ থাকে। সেই অংশটা কি? একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটি হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য কাকে বলে? উদ্দেশ্য হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়। সহজভাবে বুঝে রাখো, সারা জীবন কাজে লাগবে। উদ্দেশ্য কাকে বলা হচ্ছে? বাক্যের উদ্দেশ্য যাকে উদ্দেশ্য করে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য। আর তার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, অর্থাৎ এই উদ্দেশ্য
ব্যক্তির সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তার সম্পূর্ণটাই হচ্ছে বিধেয়। যেমন প্রথমের আমাদের দুটো পদ ছিল ছেলেটা যায়, এখানে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? ছেলেটার সম্পর্কে কথাটা বলা হচ্ছে, তাই ছেলেটা হলো উদ্দেশ্য। আর ছেলেটার সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যায়, তাই এটা হলো বিধেয়। তারপরে বাক্যটা আমরা যখন একটু বড় করলাম, 4টি পদের বাক্য করলাম, তখন হয়ে গেল গোয়ালা ছেলেটা রোজ যায়। এখানে কার সম্পর্কে কথাটা বলা হয়েছিল? গোয়ালা ছেলেটার সম্পর্কে কথাটা বলা হয়েছিল। তো বাক্য যতই বড় হোক না কেন আর বাক্য যতই ছোট হোক না কেন, যার সম্পর্কে কথাটা বলা হবে সেটা হলো উদ্দেশ্য। দেখো, এগুলোকে উদ্দেশ্যের ঘরে রাখা হয়েছে এবং এগুলোকে বিধেয়র ঘরে রাখা হয়েছে। তো যাকে উদ্দেশ্য করে কথা বলা হবে সে হলো উদ্দেশ্য, এবং তাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হবে, সে যত বড় কথাই হোক না কেন, সেটা সম্পূর্ণটাই যাবে বিধেয়র ঘরে। তো গোয়ালা ছেলেটা, এখানে গোয়ালা ছেলেটার সম্পর্কে বলা হচ্ছে, তাই গোয়ালা ছেলেটা উদ্দেশ্য, এবং তার সম্পর্কে কি বলা হচ্ছে? তার সম্পর্কে বলা হচ্ছে রোজ যায়, তাই এই রোজ যায় অংশটুকু বাক্যের বিধেয় অংশ। তারপরের পদ সংখ্যা বাড়িয়ে বাক্যটি হয়েছিল বেটে খাটো গোয়ালা ছেলেটা রোজ দুধ দিতে যায়। তো কার সম্পর্কে কথাটা বলা হয়েছে? বেটে খাটো গোয়ালা ছেলেটার সম্পর্কে কথাটা বলা হয়েছে, তাই এই বেটে খাটো গোয়ালা ছেলেটা সম্পূর্ণ অংশটাই হবে উদ্দেশ্য, এবং রোজ দুধ দিতে যায় অর্থাৎ যার সম্পর্কে বলা হলো, বেটে খাটো গোয়ালা ছেলেটার সম্পর্কে বলা হলো, তাই এই অংশটুকু হয়ে গেল উদ্দেশ্য। এবং তার সম্পর্কে কি বলা হলো? সে কি করে? রোজ দুধ দিতে যায়, তাই সে যে কাজটা করছে সেটাই হয়ে গেল বিধেয়। বা বেটে খাটো গোয়ালা ছেলেটার সম্পর্কে যা কিছু বলা হলো সে তার সম্পূর্ণ অংশটাই হয়ে গেল বিধেয়। তারপরে দেখো, আরো পদ সংখ্যা বাড়িয়ে বাক্যটা যখন আরো বড় হলো, তখন বাক্যটা এইরকম হয়েছিল হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। আসলে তো ছিল কথাটা গোয়ালা ছেলেটা, আমরা বাক্য বাড়ানোর জন্য পদ সংখ্যা বাড়িয়ে আমরা করেছি হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। এই সম্পূর্ণ অংশটা আসলে কর্তার প্রসারক, এই কর্তাটার প্রসারক, আমরা বাক্য বাড়ানোর জন্য এই পদগুলো নিয়ে এসেছি। তো এই সম্পূর্ণ অংশটাই কার সম্পর্কে বলা হয়েছে? কথাটা হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটার উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে, তাই সম্পূর্ণ অংশটাই উদ্দেশ্য। এবং তার সম্পর্কে কি বলা হয়েছে? রোজ দুবেলা সাইকেল চড়ে দুধ দিতে যায়, অর্থাৎ তার সম্পর্কে যা কিছু বলা হবে সম্পূর্ণটাই হবে বিধেয়। এর পরবর্তী নিয়মগুলো একইভাবে তোমরা এগুলো পড়ে নেবে। এবারে বাক্যের গঠনটাকে দেখাতে পারি এভাবে। দেখো বাক্যের গঠন কিভাবে হয়। একটা বাক্যের মধ্যে থাকে উদ্দেশ্য থাকে, একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য থাকে এবং বাক্যের মধ্যে থাকে বিধেয়। উদ্দেশ্যের মধ্যে কিছুই থাকে না, উদ্দেশ্যের মধ্যে থাকে কর্তা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে সেই কর্তা থাকে উদ্দেশ্যর ভিতর। এবং বিধেয়র ভিতর দুটো জিনিস অবশ্যই থাকে, সেটা হলো কর্ম এবং ক্রিয়া। বিধেয় অংশের মধ্যে থাকে কর্ম এবং ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ কাজ, এবং সেই কাজটি যাকে কেন্দ্র করে সম্পূর্ণ হচ্ছে সেটা হলো কর্ম। তাহলে বাক্যের যে গঠন সেটা কিভাবে হয়? বাক্যের গঠনটা হয় বাক্যটার মধ্যে থাকে উদ্দেশ্য থাকে এবং বিধেয় থাকে। উদ্দেশ্যের মধ্যে থাকে কর্তা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে, এবং তাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হচ্ছে তার সম্পূর্ণটাই যায় বিধেয়র মধ্যে। সেই বিধেয়র মধ্যে সাধারণত থাকে কর্ম এবং ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ কাজ, অর্থাৎ সেই উদ্দেশ্য নামক যে কর্তা, সেই কর্তা যে কাজটা করছে সেটা থাকে বিধেয়র মধ্যে, এবং কর্ম যে জিনিসটাকে কেন্দ্র করে কাজটা সম্পন্ন হচ্ছে সেই কর্মও থাকে বিধেয়র মধ্যে। এই ছকটাও তোমরা একটু মাথায় রাখবে। আগের পৃষ্ঠায় আমরা একটা বাক্যের পদ সংখ্যা বাড়িয়ে বাক্যটাকে বড় করেছিলাম। তো বাক্যটাকে আমরা বড় করেছিলাম, সেটা কি নিয়মে বাক্যটা বড় হয়েছিল সেটা এখানে তোমাদের ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো, উদ্দেশ্য অংশ করা হয়েছে এবং বিধেয় অংশ করা হয়েছে। বাক্যটা ছিল হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা, এইটুকু অংশ হচ্ছে উদ্দেশ্য। রোজ দুবেলা সাইকেল চড়ে দুধ দিতে যায়, এইটুকু অংশ হচ্ছে বিধেয়। তো কিভাবে এই বাক্যের উদ্দেশ্য অংশটিকে বাড়ানো হয়েছে এবং বিধেয় অংশটিকে বাড়ানো হয়েছে একটু দেখে নাও। উদ্দেশ্য অংশে আমাদের উদ্দেশ্য বা কর্তা ছিল শুধুমাত্র ছেলেটা, এই পদটুকু। ছেলেটা এই পদের বা কর্তার প্রসারক হিসেবে কাজ করেছে হালকা নীল রঙের জামা হিসেবে কাজ করেছে পরা, তারপরে আবার কর্তার প্রসারক হিসেবে কাজ করেছে বেটে খাটো গোয়ালা।
এভাবে শুধুমাত্র ছেলেটা এই উদ্দেশ্যটুকু হয়ে উঠেছে হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। অর্থাৎ এখানে শুধুমাত্র ছেলেটা এই পদটিকে বা কর্তাটিকে বা উদ্দেশ্যটিকে টেনে বড় করা হয়েছে হালকা নীল রঙের জামা পরা বেটে খাটো গোয়ালা ছেলেটা। এবং বিধেয় অংশের দেখো রোজ দুবেলা, এটা সময়বাচক অংশ হিসেবে কাজ করেছে এবং কর্ম এক হিসেবে কাজ করেছে সাইকেল, কর্ম দুই হিসেবে কাজ করেছে দুধ এবং ক্রিয়া হিসেবে কাজ করেছে চড়ে এবং দিতে যায়। এটা সম্পূর্ণটা তোমাদের খুব সহজভাবে বোঝানোর জন্য একটা ছক আকারে দেখানো হয়েছে যে বিষয়টা কিভাবে বাক্যটাকে আমরা পদ সংখ্যা বাড়িয়ে বাক্যটাকে বড় করেছি। এখানে মুখস্থ করার কিছু নেই, এটা শুধুমাত্র তোমরা দেখে একটু বোঝার চেষ্টা করবে। এর পরবর্তী অংশে দেখো বলা হচ্ছে গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ সরল, যৌগিক ও জটিল বাক্য। এখানে একটা প্রশ্ন তোমরা লিখে নেবে, তোমরা এই প্রশ্নটা লিখে নাও, তাহলে পাঠ্য বই পড়তে তোমাদের আরো সুবিধা হবে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি? এর উত্তর লেখো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, যথা: এক, সরল বাক্য; দুই, যৌগিক বাক্য; তিন, জটিল বাক্য। এক, সরল বাক্য; দুই, যৌগিক বাক্য; তিন, জটিল বাক্য। এর পরের প্রশ্ন লিখে নাও, সরল বাক্য কাকে বলে? সরল বাক্য কয় প্রকার ও কি কি? এই প্রশ্নের উত্তর লিখবে। সরল বাক্যের সংজ্ঞাটা লিখে নাও, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। এই সরল বাক্যের প্রকারভেদগুলো একটু লিখে নাও। সরল বাক্য তিন ধরনের, যথা: কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য, কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য এবং কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। এটা এমনি জেনে রাখো, এগুলোর সংজ্ঞা তেমন একটা ইম্পর্টেন্ট নয়, এটা আমি বইতে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভাগগুলো দেওয়া রয়েছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তার সাথে একটা কথা বলা হয়েছে যে এই তিনটি প্রধান রূপভেদ ছাড়াও আরেকটি রয়েছে, সেটার নাম মিশ্র বাক্য। এটা অবশ্য আগের তিনটের মতো নির্দিষ্ট একটি গঠনের নিয়ম মেনে তৈরি হয় না, অর্থাৎ এই মিশ্র বাক্য গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সেটাই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আমরা মোটামুটিভাবে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে বাক্যের গঠনগত দিক থেকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে বাক্যকে: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। সরল বাক্যের সংজ্ঞাও আমরা শিখেছি যে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। এই সরল বাক্যের কিছু বৈশিষ্ট্য তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া রয়েছে। সরল বাক্যের বৈশিষ্ট্যগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে। দেখো বৈশিষ্ট্যগুলো: 1 নম্বর, বাক্যগুলি একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয়, অর্থাৎ সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য, বাক্যগুলিতে অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও পারে, থাকলে একটির বেশি অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য, বাক্যগুলি অন্য কোনো বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র হয়ে থাকে, অর্থাৎ বাক্যগুলো অন্য কোনো বাক্যের সাথে যুক্ত হয় না। সরল বাক্য সাধারণত একটি মাত্র বাক্যই হয়, তার সাথে 2 নম্বর কোনো বাক্য তার সাথে যুক্ত হয় না, অর্থাৎ স্বতন্ত্র একটা বাক্যই থাকে। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে সরল বাক্যের, বাক্যগুলিতে কখনো কর্তা অংশ উহ্য বা গোপন থাকে, আবার কখনো বা সমাপিকা ক্রিয়া অংশ ও অনুক্ত থাকে। অর্থাৎ সরল বাক্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কর্তার উল্লেখ থাকে না বা কর্তাটি উহ্য থাকে, আবার সমাপিকা ক্রিয়াটিও মাঝে মাঝে উহ্য থাকে বা অনুক্ত অবস্থায় থাকে। তো এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সরল বাক্যকে তিনটে ভাগে ভাগ করা যায়, যেটা আমি একটু আগেই তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। সেগুলো হলো কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য, কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য এবং কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। এই ভাগগুলোর সংজ্ঞার প্রয়োজন নেই, বইতে ঠিক যেমনভাবে দেওয়া রয়েছে সেভাবেই তোমরা সহজভাবে বুঝে নাও এই সরল বাক্যের ভাগগুলি। প্রথমে কি, কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য। এই কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য কি? যে সরল বাক্যগুলিতে কর্তাও যুক্ত থাকবে এবং ক্রিয়াও যুক্ত থাকবে, সেগুলোই হলো কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্য। দেখো এখানে বলা হচ্ছে কর্তার সঙ্গে একটা সমাপিকা ক্রিয়া সহ এই সরল বাক্যগুলি যেমন তৈরি হবে, তেমনি এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়াও তার সঙ্গে জুড়ে বসতে পারে। মোট কথা
যে এই কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্যের মধ্যে কর্তাও থাকবে এবং ক্রিয়াও যুক্ত থাকবে। সেটা সমাপিকা ক্রিয়া হতে পারে, আবার অসমাপিকা ক্রিয়াও হতে পারে। কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্যের বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এরপরে রয়েছে কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য, এই ভাগটির নামকরণের মধ্যেই কিন্তু এর সংজ্ঞা লুকিয়ে রয়েছে, অর্থাৎ যে সরল বাক্যের মধ্যে কর্তা যুক্ত থাকবে, অর্থাৎ কর্তা থাকবে কিন্তু ক্রিয়া থাকবে না। দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে কর্তা আর কর্তার সম্প্রসারক নানা অংশ এই বাক্যগুলিতে থাকলেও সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো ক্রিয়ার ব্যবহার থাকে না, ক্রিয়া অনুক্ত বা উহ্য থাকে। তাহলে কি এখানে কর্তা থাকবে বা কর্তার সম্প্রসারক থাকবে, অর্থাৎ যে অংশটুকু দিয়ে কর্তাকে বাড়ানো হয়, এই সম্প্রসারক অংশ তোমরা আগেই জেনেছো, সেটাই এখানে বলা হচ্ছে যে কর্তা থাকবে, কর্তার সম্প্রসারক অংশও থাকবে, কিন্তু কোনো সরাসরিভাবে বা প্রত্যক্ষভাবে ক্রিয়ার ব্যবহার থাকবে না, ক্রিয়া উহ্য থাকবে বা অনুক্ত অবস্থায় থাকবে। সেগুলোকেই বলা হচ্ছে কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের কিছু উদাহরণ দেখে নাও, যে বাক্যগুলোর মধ্যে কর্তা থাকবে কিন্তু ক্রিয়া থাকবে না। এখানে একটা উদাহরণ রয়েছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই হলাম রাজা, কিন্তু এই হলামটা এখানে দেখো উহ্য রয়েছে, এই হলাম অর্থাৎ ক্রিয়া অংশটা নেই। এখানে লেখা রয়েছে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তাহলে আমরা সবাই হলাম রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই হলাম অংশটা কি অনুক্ত রয়েছে বা উহ্য রয়েছে। এই ধরনের সরল বাক্যগুলোকে বলা হয় কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। আরও কিছু উদাহরণ দেখে নাও, তারা খুব উঁচু জাতের লোক। তারা খুব উঁচু জাতের লোক, তারা হলো খুব উঁচু জাতের লোক, এখানে হলোটা এখানে দেওয়া নেই, তাই এগুলো হচ্ছে কর্তাযুক্ত, অর্থাৎ এখানে কর্তা রয়েছে কিন্তু ক্রিয়াটা এখানে নেই, অনুক্ত অবস্থায় আছে বা উহ্য রয়েছে, এ কারণে এগুলো কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। এগুলো তোমরা যত বেশি উদাহরণ পড়বে তত বেশি আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। এরপরে সরল বাক্যের আরও একটা ভাগ কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য, অর্থাৎ যেখানে ক্রিয়া থাকবে কিন্তু কোনো কর্তা থাকবে না। এই সরল বাক্যগুলিতে ক্রিয়াখণ্ড বা বিধেয় অংশটাই কেবল থাকে, কর্তাখণ্ড বা উদ্দেশ্য অংশ এখানে অনুক্ত থাকে। দেখো কর্তাখণ্ড বা উদ্দেশ্য থাকে না, এখানে অনুক্ত অবস্থায় থাকে কর্তাখণ্ডটা বা উদ্দেশ্য অংশটা অনুক্ত অবস্থায় থাকে, উক্ত করা হয় না, উহ্য থাকে, প্রত্যক্ষভাবে কর্তার কোনো উপস্থিতি থাকে না। যেমন উদাহরণ দেখে নিই, আর কতবার একই বই পড়বো, অর্থাৎ আমি আর কতবার একই বই পড়বো, এখানে কিন্তু আমিটা উহ্য রয়েছে, আমিটা এখানে লেখা নেই। আর কতবার একই বই পড়বো, এখানে ক্রিয়া রয়েছে, ক্রিয়াখণ্ড রয়েছে বা বিধেয় অংশ রয়েছে, কিন্তু কর্তার উল্লেখ করা হয়নি। এগুলোই হলো কর্তাহীন, অর্থাৎ কর্তা নেই, ক্রিয়াযুক্ত, আবার ক্রিয়াযুক্ত রয়েছে এই ধরনের সরল বাক্য। এই ধরনের অনেক উদাহরণ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে। এখানে দেখো তোমাদের পাঠ্য বইতে সরল বাক্যের উদাহরণ দেওয়া রয়েছে, তোমাদের যেটি সহজ বলে মনে হবে, আমি যেটি লিখিয়ে দিয়েছি সেটা যদি সহজ মনে হয় সেটি তোমরা লিখতে পারো, বা এই বইতে যেভাবে দেওয়া রয়েছে সেটি যদি সহজ মনে হয় তোমরা সেটাও লিখতে পারো। দেখো বইতে সরল বাক্যের সংজ্ঞা দেওয়া রয়েছে, একটাই সমাপিকা ক্রিয়া, উক্ত থাকুক বা অনুক্ত থাকুক, একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত যে বাক্যগুলিতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, কিন্তু সেগুলি অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্র থাকলে তাকে সরল বাক্য বলে। অর্থাৎ সরল বাক্য চেনার সব থেকে সহজ পন্থা হলো বাক্য একটাই থাকবে, একটা মাত্র স্বাধীন বাক্য থাকবে, সেটাই তোমরা বুঝে নেবে যে সরল বাক্য, অর্থাৎ বাক্যটি অন্য কোনো বাক্যের সাথে যুক্ত হচ্ছে না, সে একাই স্বতন্ত্র অবস্থায় রয়েছে বা স্বাধীন অবস্থায় রয়েছে, সেগুলোই হচ্ছে সরল বাক্য। এটাই সরল বাক্য চেনার সব থেকে সহজ টিপস। তো এই সংখ্যাটা যদি তোমাদের সহজ বলে মনে হয় তোমরা এটাও মুখস্থ করে রাখতে পারো। অর্থাৎ পাঠ্য বইয়ের এই পর্যন্ত আমরা বাক্য কাকে বলে জানলাম, বাক্যের উদাহরণ শিখলাম, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার সেগুলি জানলাম, সরল বাক্য কাকে বলে এবং সরল বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কেও জানলাম। এবারে চলে আসবো গঠনগত দিক থেকে বাক্যের দ্বিতীয় প্রকার ভাগে, অর্থাৎ যৌগিক বাক্যে। দেখো যৌগিক বাক্য সম্পর্কে প্রথমেই খুব সহজভাবে এখানে লেখা রয়েছে, যৌগ কথার মানে হলো দুই বা তার বেশি জিনিস জুড়ে গিয়ে একটা জিনিসের
রূপান্তরিত হওয়া। অর্থাৎ যৌগ কথার মানেটাই হলো দুই বা তার বেশি জিনিস জুড়ে গিয়ে একটা জিনিসে পরিণত হওয়া। যৌগিক বাক্য হলো একের বেশি সরল বাক্যকে জুড়ে একটা বাক্য তৈরি করা। অর্থাৎ যৌগিক বাক্য তৈরি করতে গেলে আমাদের কিন্তু একের বেশি সরল বাক্যের প্রয়োজন হবে। একের বেশি সরল বাক্য সেগুলো আমরা জুড়ে একটা যৌগিক বাক্যে পরিণত করব। দেখো, প্রথমে একটা সরল বাক্য নেওয়া হলো। এই যৌগিক বাক্যের সংজ্ঞাটা আমি পরে দিচ্ছি, আগে উদাহরণ সহযোগে যৌগিক বাক্যটা কিভাবে তৈরি হয় সেটা আগে শিখে নাও। দেখো, দুটো সরল বাক্য নেওয়া হলো। লোকটা মাছ ধরতে ভালোবাসে, এটা একটা সরল বাক্য নেওয়া হলো। এবং আরও একটা সরল বাক্য নেওয়া হলো, লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না। এটা 2 নম্বর সরল বাক্য আমরা নিলাম। এবার দেখো, এই দুটো সরল বাক্যকে আমরা কিভাবে জুড়তে পারি, পাশাপাশি রেখে জুড়ি। এখানে খুব সহজভাবে এবং সুন্দর করে তোমাদের বইতে দেওয়া রয়েছে, প্রশংসা না করে পারলাম না, এত সুন্দর করে তোমাদের বইতে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া রয়েছে। দেখো, লোকটা মাছ ধরতে ভালোবাসে, এটা ছিল আমাদের প্রথম বাক্য। আর লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না, এটা ছিল আমাদের দ্বিতীয় সরল বাক্য। এই দুটো সরল বাক্যকে কি দিয়ে যুক্ত করা হলো? কিন্তু দ্বারা যুক্ত করা হলো। এই কিন্তু শব্দটা যোজক পদের কাজ করলো। কিন্তু শব্দটা কি? যোজক পদের কাজ করলো। বাক্যটা কেমন হয়ে গেল? লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না। এই কিন্তু শব্দটা যোজক পদের কাজ করলো এবং দুটো সরল বাক্যকে যুক্ত করে দিয়ে যৌগিক বাক্যে পরিণত করলো। এবারে এই কিন্তু যখন যুক্ত হয়ে গেল, তখন লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না, এই সম্পূর্ণ বাক্যটা হয়ে গেল একটা যৌগিক বাক্য। লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু খেতে একদম ভালোবাসে না, এই কিন্তু শব্দটা এখানে এই দুটো সরল বাক্যের মাঝে যোজকের কাজ করেছে, যোজক পদ হিসেবে কাজ করেছে। অর্থাৎ দুটো সরল বাক্যের মাঝে যে পদগুলো যুক্ত হয়ে শব্দ দুটোকে জুড়ে যৌগিক বাক্যে পরিণত করে সেগুলোকে বলা হয় যোজক পদ। তো সবসময় এই পদগুলো যে যোজকের কাজ করে তা কিন্তু নয়। কোনো পদগুলো সংযোজনের কাজ করে, কোনো পদগুলো বিয়োজনের কাজ করে, কোনো পদগুলো বিকল্পের কাজ করে। এই ধরনের কিছু পদ তোমরা শিখে রাখো। এই পদগুলোই সাধারণত যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের পদগুলো মনে রাখলে তোমাদের যৌগিক বাক্য চিনতে অনেক সুবিধা হবে। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। তার আগে যোজক পদের সংজ্ঞাটা এখান থেকে তোমরা লিখে নিতে পারো। এখানে সুন্দর করে যোজক পদের সংজ্ঞা দেওয়া রয়েছে। একাধিক সরল বাক্যকে যে পদ বা পদগুলি দিয়ে জুড়ে একটি যৌগিক বাক্যে রূপান্তরিত করা যায় সেগুলিকে যোজক পদ বলে। বিভিন্ন ধরনের যোজক পদ, এই দেখো যে পদগুলো সংযোজনের কাজ করে সেগুলো হলো এবং, ও, আর, সুতরাং প্রভৃতি। যে যোজক পদগুলো বিয়োজনের কাজ করে সেগুলো হলো কিন্তু, অথচ, অথবা, বা, নয়, এই পদগুলি। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। যে যোজক পদগুলো বিকল্পের কাজ করে, বিকল্প হিসেবে ব্যবহার করে বাক্যের মাঝে, সেগুলো হলো বরং, তবু, তথাপি। এগুলোই সাধারণত যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের পদগুলো তোমরা মুখস্থ করে রাখলে তোমাদের যৌগিক বাক্য চিনতে সুবিধা হবে। অর্থাৎ তোমরা বাক্যটা দেখলেই চিনে ফেলতে পারবে যে এটা যৌগিক বাক্য। তাহলে দেখো, যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হলো যৌগিক বাক্য তৈরি করতে গেলে আমাদের দুইয়ের বেশি বা দুটি সরল বাক্যের প্রয়োজন হয়। তাহলে আমাদের যৌগিক বাক্য তৈরি করতে গেলে সরল বাক্যের প্রয়োজন হবেই এবং সেই সরল বাক্যগুলির মাঝে যোজক পদ বসাতে হবেই। এগুলো যৌগিক বাক্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। যোজক পদ যোগ করলেই যে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে, মঈনুদ্দিন আর ঢোলগোবিন্দ দুজনে মিলে বাজার করতে যাচ্ছে। এখানে আর একটা যোজক পদ, তবে এই আর যোজক পদটা যুক্ত হলেও এটা একটা যৌগিক বাক্য হচ্ছে না, এটা সরল বাক্যই রয়েছে। কেন? কারণ মঈনুদ্দিন আর ঢোলগোবিন্দ, এখানে আর শব্দটি শুধুমাত্র এই দুটি নাম এর সংযোজন ঘটাতে ব্যবহার করা হয়েছে, এটা আলাদা কোনো বাক্যের সংযোজন ঘটাতে ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে আরটি যোজক পদের কাজ করছে শুধুমাত্র দুটো নাম যুক্ত করার জন্য, তাই এটি যৌগিক বাক্য নয়। এই ধরনের আরও কিছু উদাহরণ দেখো যেখানে যোজক পদ থাকলেও সেগুলো যৌগিক বাক্য হচ্ছে না। যেমন, সুখেন মুর্মুর বড় ছেলেটার নাম পলাশ
আর ছোটটার নাম শিমুল। এখানে দুজন ছেলে আছে, তাদের বোঝাতে আর শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপরের উদাহরণটা দেখো, কিছু জামা কাপড়, চাল ডাল আর পথ খরচার টাকা নিয়ে সে দেশ ভ্রমণে বের হলো। এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, দেখে আমরা বুঝতে পারছি এটা একটা সরল বাক্য। এখানে আর শব্দটা যুক্ত করা হয়েছে, যোজক পদটা যুক্ত করা হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র এই যে বিভিন্ন উপাদান সে নিচ্ছে, যে জামা কাপড়, চাল ডাল, পথ খরচার টাকা, সেই উপাদানগুলো যুক্ত করার ক্ষেত্রে আর যোজক পদটা ব্যবহার করা হয়েছে। তো এই যোজক পদ থাকলেই যে সেটা যৌগিক বাক্য হচ্ছে তা কিন্তু না, এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ যৌগিক পদ তৈরি করতে গেলে আমাদের আলাদা দুই বা তার বেশি সরল বাক্যের প্রয়োজন হবে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এগুলো দেখো একটাই বাক্য, এগুলো প্রত্যেকটা এক একটা স্বাধীন বাক্য, এগুলোর মধ্যে যোজক পদ রয়েছে ঠিকই, কিন্তু এগুলো সবগুলোই সরল বাক্য। আবার ব্যতিক্রম এই ধরনের কিছু বাক্যও রয়েছে যেগুলোতে আসলে কোনো যোজক পদ নেই, তবুও সেগুলো যৌগিক বাক্য। যেমন আজ যেতে পারি, কাল যেতে পারি, পরশু পারবো না, এখানে কিন্তু কোনো যোজক পদ নেই। কিন্তু এই বাক্যটা তোমরা একটু চিন্তা করে দেখো যে এই বাক্যটা আসলে কেমন রূপ হতে পারে, এর আসল রূপটা কেমন। সেটা হচ্ছে আজ যেতে পারি বা কাল যেতে পারি, কিন্তু পরশু যাব না, অর্থাৎ এই কিন্তু বা এগুলো উহ্য রয়েছে, এগুলো সরাসরি এই বাক্যে ব্যবহার করা হয়নি। তবুও বা কিন্তু এগুলির কাজ কিন্তু করা হচ্ছে, এখানে এগুলির কাজ হয়ে যাচ্ছে, এগুলির অর্থ প্রকাশিত হচ্ছে। তাই কিন্তু বা এগুলো না থেকেও এখানে রয়েছে, তাই যোজক পদ না থেকেও এগুলো যৌগিক বাক্যে পরিণত হয়েছে। এখানে আরও কিছু উদাহরণ রয়েছে যেখানে যোজক পদ নেই, তবুও সেগুলো যৌগিক বাক্য। যেমন অধরবাবু পেট মোটা লোক, খেতে পারেন ভালো। তো এখানে আমরা কি যোজক পদ বসাতে পারি? অধরবাবু পেট মোটা লোক, সুতরাং খেতে পারেন ভালো। এখানে সুতরাংটা উহ্য রয়েছে, আমরা এখানে যদি সুতরাং বসাই তাহলে হবে অধরবাবু পেট মোটা লোক, সুতরাং খেতে পারেন ভালো। তো এখানে বেশ কিছু এই ধরনের উদাহরণ রয়েছে, যৌগিক বাক্যের উদাহরণ, যেগুলোতে যোজক পদ উহ্য রয়েছে। তো তোমরা এই বাক্যগুলো দেখে বোঝার চেষ্টা করবে কোন বাক্যে কি ধরনের যোজক পদ বসবে। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে যেগুলো খুব সহজভাবেই যোজক পদ বসানো রয়েছে, এগুলো যৌগিক বাক্যের উদাহরণ। এই উদাহরণগুলো তোমরা পড়ে নেবে। এখানে দেখো যৌগিক বাক্য সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। যে সরল বাক্যগুলিকে যোজক পদের সাহায্যে জুড়লে যৌগিক বাক্য তৈরি হয় সেগুলি যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যাংশ বা বাক্যখণ্ড হয়ে যায়। অর্থাৎ যে সরল বাক্যগুলিকে আমরা যৌগিক বাক্যের মধ্যে আমরা যুক্ত করছি, সেই যৌগিক বাক্যের মধ্যে যুক্ত হয়ে সেই সরল বাক্যগুলি আসলে হয়ে যায় ওই যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যাংশ বা বাক্য খণ্ড। কিন্তু জুড়ে দেওয়ার পর ওই বাক্যগুলির যে অর্থ ছিল তা বদলায় না, বাক্যগুলির গঠনও খুব একটা বেশি পাল্টায় না। তো যৌগিক বাক্য শেখার পরে, যৌগিক বাক্য আসলে কি সেটা জানার পরে এবারে আমরা যৌগিক বাক্যের সংজ্ঞা মুখস্থ করব। আমাদের আরও সহজ মনে হবে সংজ্ঞাটি। তোমরা এই বই থেকেই লিখে নেবে যৌগিক বাক্য কাকে বলে, বইতে খুব সহজভাবেই দেওয়া রয়েছে, এটা বই থেকে লিখে নেবে। দুই বা তার বেশি সরল বাক্যের গঠন বা অর্থ খুব একটা না বদলে যদি যোজক পদের সাহায্যে জুড়ে একটি নতুন বাক্য তৈরি হয় সেটাই হলো যৌগিক বাক্য। দুই বা তার বেশি সরল বাক্য গঠন বা অর্থ খুব একটা না বদলে, অর্থাৎ যে সরল বাক্যগুলো আমি যৌগিক বাক্য বানানোর ক্ষেত্রে ব্যবহার করছি সেই সরল বাক্যের অর্থের কিন্তু খুব একটা বেশি পরিবর্তন ঘটবে না। তাই বলা হচ্ছে দুই বা তার বেশি সরল বাক্যের গঠন বা অর্থ খুব একটা না বদলে যদি যোজক পদের সাহায্যে জুড়ে একটি নতুন বাক্য তৈরি হয় সেটাই হলো যৌগিক বাক্য। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী পার্টের ভিডিওতে আমি তোমাদের জটিল বাক্য কাকে বলে সেটি সম্পর্কে শেখাবো এবং অস্তঅর্থক ও নঙর্থক বাক্য কী সেগুলো সম্পর্কেও জানাবো। সেই ভিডিওটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।